2022 সালে মাধ্যমিকের নতুন কারিকুলাম চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, যা শুরুতেই নানা সমালোচনার জন্ম দেয়। পরে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 2022 সালের পরিবর্তে 2012 সালের কারিকুলাম চালু করে তাৎক্ষণিকভাবে কিছুটা পরিমার্জন আনা হয়, যাতে বঙ্গবন্ধু বন্দনা কমিয়ে অন্তর্ভুক্ত করা হয় জিয়াউর রহমানকে। বাদ যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয়। এবার 2027 সালে নতুন কারিকুলাম আনতে চায় এনসিটিবি, যা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। সবার সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে রূপরেখাটা দাঁড়াবে। ওই রূপরেখাটা এখন কাকে ফলো করবে বা কি করবে সেটা বড় বিষয় না। এই রূপরেখায় আমার গ্লোবাল নিডস, আমার লোকাল নিডস এটা আসছে কিনা, এইটা হলো গিয়ে মূল বিষয়। এনসিটিবি বলছে নতুন কারিকুলামে গুরুত্ব দিয়ে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানকে। এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের যেরকম মুক্তিযুদ্ধ, আমাদের যেরকম একটা আমাদের কারিকুলামের গুরুত্বপূর্ণ জায়গায় এবং আমার শিক্ষার্থীর মনন গঠনে মুক্তিযুদ্ধের একটা ভূমিকা থাকে, সেরকমই আমাদের যে এই গণঅভ্যুত্থানের যে ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট বা আদার অন্যান্য আসপেক্টে যে ইম্প্যাক্টগুলি আছে, সমস্ত কিছু একটা ওয়াইডার কভারেজ দিয়েই কিন্তু নতুন কারিকুলামে আমাদের এটা থাকবে। শিক্ষা গবেষকরা বলছেন, আগে জাতীয় শিক্ষা দর্শন ঠিক না হলে রাজনৈতিক কারণে বারবার বিতর্কিত হবে শিক্ষাক্রম। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকদের এই যে গিনিপিগে পরিণত করবার যে কালচার এবং সংস্কৃতি আমাদের দেশে বিগত 50 বছর ধরে শুরু হয়েছে, এটা বন্ধ করবার জন্য প্রথম রাজনৈতিক দলগুলোকে আগে একমত হতে হবে। তাহলে এই যে দ্বন্দ্ব, রাজনৈতিক যে প্রতিহিংসা, একটা দল আসলে আবার আগেরটা বাদ দিয়ে দেবেন, আবার পরবর্তী আরেকটা দল আসলে আবার পূর্ববর্তী দলেরটা বাদ দিয়ে দেবেন, এই কালচারটা শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতেই হবে এবং দূর হতে হবে। না হলে শিক্ষার যে খারাপ অবস্থা এবং নেতিবাচক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে তারই পুনরাবৃত্তি হবে। বিশ্বের উন্নত দেশের মতো টেকসই কারিকুলাম তৈরিকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নামে বেনামে খেলাপি ঋণ, আইন শৃঙ্খলার অবনতি সহ প্রধানমন্ত্রীর পিয়ন, পুলিশ প্রধান, সংসদ সদস্য, রাজস্ব কর্মকর্তা, আমলা, সেনা সদস্য ও রাজনীতিকদের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও পাচারের ঘটনা তো ছিলই। তার সঙ্গে অর্থনীতির অব্যবস্থাপনার সুযোগে লাগামহীন মূল্যস্ফীতিতে ভেতরে ভেতরে ফুঁসতে থাকা সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল পরিবর্তনের আশায়। বিশ্লেষকরা মনে করেন, অভ্যুত্থানের কিছু সুফল মিলেছে অর্থনীতিতে। সরকার পতনের কারণে ঠেকানো গেছে ব্যাংক খাতের বড় ধরনের ধস। রক্তক্ষরণটাকে থামাতে পেরেছি। অন্তত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং ওনাদের ব্যক্তিগত বুদ্ধি, ক্ষিপ্রতা এবং দীপ্ততা আমাদেরকে জাতিকে সহায়তা করছে। ব্যাংকিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল এবং এটার ফলে আমাদের ঋণের সুদের হার, আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের বিনিয়োগ, এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে। পণ্য বাজারে ক্ষমতাসীনদের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় নিত্যপণ্যের দামেও খানিকটা হ্রাস টানা গেছে। গত 3 বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে আমাদের ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে, এটা একটা ঋণাত্মক প্রভাব ফেলেছে তাদের জীবনমানের উপরে। সেটা তো এখনো আমরা সমাধান করতে পারিনি। মূল্যস্ফীতিকে আরো অনেক কমিয়ে আনতে হবে। বৈষম্যহীন যদি আমরা সমাজ ব্যবস্থা চাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে কিন্তু কমানোর কোনো বিকল্প নাই। বিশ্লেষকরা মনে করেন, একেবারে বন্ধ না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারে, যার প্রতিফলন বৈধ পথে প্রবাহ বেড়েছে রেমিটেন্সের। এখন আমরা ইতিবাচক একটা প্রবাসী শ্রমিকদের আয় এবং রিজার্ভের ক্ষেত্রে, যেটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, সেখানে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থা দেখছি। অভিনব চিন্তা, উন্নয়নের ফলাফলটা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন, রিসার্চ প্রয়োজন, সেটা হয়নি। ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিটুইন ওল্ড, মিডল এজড অ্যান্ড দ্য কিডস, এইটাতে অনেক টাইম চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিক প্রাপ্তিতে আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ জুলাই আন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন। সে পরিবর্তনের জন্য যে সংস্কার দরকার, তার সূচনা এখনো করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশন তো
31শে জানুয়ারি রিপোর্ট জমা দিয়েছে। এই 5 মাসে কিছু কি হলো? মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট মোহাম্মদ আদিল। ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র ছিল সে। গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছিল অনেক পুরস্কার। ইচ্ছে ছিল ডাক্তার কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু ফ্যাসিবাদী সরকার হটাতে জীবন গেছে তার রাজপথে। 2024 সালের 19শে জুলাই নারায়ণগঞ্জের ভুইগড়ের বাড়িতে খাবার খাচ্ছিল আদিল। এ সময় আদিলের চাচাতো ভাই এসে জানায় কাছেই শিক্ষার্থীদের উপর গুলি চালানো হচ্ছে। তখনই বাসা থেকে বেরিয়ে যান আদিল। বিকেলে তার গুলিবিদ্ধ মরদেহ নিয়ে আসে এলাকার লোকজন। এখনো ছেলের রক্তে ভেজা কাপড় বুকে জড়িয়ে রাখেন মা। ছেলের স্পর্শ খুঁজে বেড়ান জামা কাপড় আর বই খাতায়, কিন্তু তার আদরের ছোট ছেলে আর ফিরেনি। সবাই নিয়ে উনি দোকানে যায়, ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে খুব ফিরি থাকে। আমি তো বলতে পারি না, আমার ছেলের যেটা দেখি ওইটাই। ছেলের পাঞ্জাবিটা বার করি, ছেলের রক্তমাখা লুঙ্গিটা বার করি, ডায়েরিগুলা বার করি। হত্যার 1 বছর পার হতে চললেও এখনো জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় হতাশ আদিলের বাবা। যখন আমার কোলে দিছে কয় আপনার ছেলে, আমি কোলে লইয়া দেখি যে আমার চোখের সাথে চোখ ওর যখন মিললো, আমি দেখেন যে ওই আমার দিকে তাকায় কিছু বলতেছে, কিন্তু স্পটে যে মারা গেছে আমি জানি না। তাৎক্ষণিকভাবে আমি অটো লইয়া যেভাবে প্রোয়েক্টিভে গেছিলাম, কিন্তু তারা ওইখানে বলছে যে না, সে না। জুলাই গণ অভ্যুত্থানে দোষীদের শাস্তি নিশ্চিত করে আদিলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের দাবি তার পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজার পৌরসভার 7, 8, 9 ও 12 নম্বর ওয়ার্ড এবং পাশের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে রয়েছে বিস্তৃত পাহাড়ি এলাকা। এসব এলাকার পাহাড় ও গাছপালা কেটে গড়ে উঠেছে হাজারো ঘরবাড়ি। এতে অন্তত লক্ষাধিক মানুষের বসবাস। এই দৃশ্য শুধু কক্সবাজার শহরের নয়, রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায়ও। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকি জেনেও বছরের পর বছর বসবাস এসব মানুষের। অভিযোগ রয়েছে প্রভাবশালী ও বিত্তবানরা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার। ফেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। মানুষজন তো আতঙ্কের মধ্যে আছে। রেখে গেলেও সমস্যা, ওই থেকে গেলেও সমস্যা। 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তো আমরা জায়গা কিনতে পারতেছি না, সেজন্য আমরা কম দামে এখানে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে জায়গা নিতে পারছি। অন্যদিকে শুধু বর্ষা এলেই তোড়জোড় শুরু হয়, স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বর্ষা আসলেই কেবল পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায় আজকে এই যে প্রায় 2 লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর 2 থেকে 3 দিন বৃষ্টিপাত একটু কমবে, এরপরও আছে ভারী বৃষ্টিপাতের আভাস। 24 ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে এবং এই ভারী বর্ষণ হলে যেটা হয়, এই পাহাড়ি এলাকায় যেখানে পাহাড় আছে সেখানে যদি ঝুঁকিপূর্ণ কোনো বাড়িঘর থাকে তারা ভূমিধসের আশঙ্কায় থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। গত বছর ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গা সহ 27 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। গত বছর 3 মাসের বন্যা ও জলাবদ্ধতায় নোয়াখালী পৌরসভায় 40 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পানি নেমে যাওয়ার পরও অধিকাংশ সড়কই সংস্কার হয়নি। ফলে 1 বছরে বেহাল এ সড়কগুলো এখন চলাচলের একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই রাস্তা ভরে যাচ্ছে পানিতে, আর প্রতিটি সড়কেই দেখা মিলছে বড় বড় গর্তের। এতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ মানুষ। টানা 3 দিনের বৃষ্টিতে আমাদের ব্যবসা ক্ষয়ক্ষতি হইতেছে আজকে 3 দিন। তার মানে আমাদের এখানে আজকে 2-3 বছর এই রাস্তাটা মেরামত করে দিবে বলে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু করে দিতেছে না। রাস্তাতে অনেকগুলা বড় বড়
খাদ গর্ত এগুলো আমার পার হতে কষ্ট হয়। সামান্য বৃষ্টির কারণে পানি জমে যায়, এই কারণে আমরা রাস্তা পার হতে পারি না। এখানে যে এমন না যে শুধু এক উৎসের পানি, এখানে ড্রেনের পানি আছে, নর্দমার পানি আছে, নালার পানি আছে, সবগুলো পানি একসাথে হয়ে এমন ধরনের জীবাণুর সৃষ্টি করছে যে আমরা যখন আসি আমাদের বিভিন্ন ধরনের আমাদের রোগ হচ্ছে। রাস্তা খারাপ থাকায় বেড়ে যাচ্ছে গাড়ির খরচ, কমছে যাত্রীর সংখ্যা, এতে লোকসানে পড়তে হচ্ছে যান চালকদের। যাত্রী যেতে পারছে মানে রাস্তা ভাঙ্গা, পানি ভরে রয়েছে, এখন আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। এখনো বর্ষা শুরু হয় নাই, এতেই অবস্থা। আমরা সামনের দিকে অতিবৃষ্টিতে নোয়াখালীবাসী অনেক কষ্টে আছি এবং কষ্টের আশঙ্কা করতেছি। তো যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমরা হয়তো এই অশান্তি থেকে বাঁচবো, গাড়ি ঘোড়ার খরচ থেকে বাঁচবো। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ৭০ কোটি টাকার চাহিদাপত্র অনুযায়ী বরাদ্দ পেলেই দ্রুত শুরু হবে সব সড়কের সংস্কার কাজ। আমাদের যেগুলা চলমান প্রকল্প আছে ওই প্রকল্পগুলোর মধ্যে এই ক্ষয়ক্ষতির বিবরণ পাঠিয়েছি এবং প্রকল্পের অর্থায়নে এগুলা পুনর্নির্মাণ বা সংস্কার কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত সংস্কার শুরু না হলে পরিস্থিতি আরও জটিল হবে এমন শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি পড়ছে খালে। এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকার বিডি ক্রিয়েশন কারখানার আশপাশের এলাকার। এক সময় এই খালটিই ছিল কয়েক গ্রামের কৃষিখাতে সেচের একমাত্র উৎস, যা এখন পরিণত হয়েছে ফসল উৎপাদনের জন্য অভিশাপ। 2018 সালে মুর্শিদপুর এলাকায় তৈরি করা হয় এই কারখানা। ইটিবি প্ল্যান না করে বজ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নামে ফেলা হচ্ছে পাশের একটি খালে। এতে বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি চলে যাচ্ছে কৃষি জমিতে। বিষাক্ত পানি যে এখনো গন্ধ লাগতেছে, আপনি তো দেখতেছেন গন্ধ লাগতেছে না। যদি মাঠে দেওয়া যায় না, আবাদও করা যায় না, আর এই দুর্গন্ধ তো আছেই। ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, হুমকিতে পুকুরের মাছও। এছাড়াও কেমিক্যালের দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের কয়েকটি এলাকা। এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ ছোটে, মানে যে বাড়িতে তো থাকাই যায় না। এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে ব্যাঙও মারা যায়। আলাদা একটা খাত করুক কিংবা একটা পুকুর করে এই পানিটা তাদের ওখানে শোধন করে তারপরে জ্বলাই ফেলে। কারখানাটির মালিক প্রভাবশালী হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কেউ নামতে পারে না, এর ভেতরে নামলে অনেক ঘাও পচে এগুলো বেরোচ্ছে। কোম্পানিতে গাড়ি লাগায় না, দেখেই তো না, কোম্পানিতে কাজ হয়ে যাচ্ছে। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। পরেও যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের আইনি যে প্রক্রিয়া আছে আমরা সেটা অবশ্যই আইনে আনুক আমরা একটা প্রক্রিয়া শুরু করব। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ও ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। হৃদরোগ সহ হৃৎপিণ্ডজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের চিকিৎসা দিতে 2012-13 সালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। জটিল রোগ হওয়ায় এ বিভাগের রোগীদের 24 ঘন্টা মনিটরিংয়ের প্রয়োজন হয়, তাই 16 বেডের বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয় হাসপাতালে। তবে বর্তমানে অতি প্রয়োজনীয় সবগুলো কার্ডিয়াক মনিটরই অচল। বাধ্য হয়ে ইমার্জেন্সি কেয়ার ইউনিট থেকে 2টি মনিটর নিয়ে নামমাত্র সেবা দেওয়া হচ্ছে রোগীদের। কার্ডিওলজি বিভাগে শয্যা সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন দাবি রোগী ও তাদের স্বজনদের। এগুলা বরাবর কাজ করে না এবং কি আপনার ওখান থেকে অ্যাডজাস্ট করে নার্সরা আমরা সেবাটা দেয়। একটা হাসপাতালে প্রতিটা বেডে হার্টের রোগীর সাথে একটা করে মিসিং থাকা আমি মনে করি প্রয়োজন। বেড হচ্ছে 16টা কিন্তু রোগী প্রায় 32-36 এরকম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যাতে অতি দ্রুত এই মনিটরিং ব্যবস্থাগুলো সম্পূর্ণ সঠিকভাবে ঠিক করে ফেলে। এদিকে চিকিৎসক জানান, কার্ডিয়াক মেশিনের সমস্যার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত ইসিজি মেশিন ও ওষুধ সংকটও। তো মনিটর ছাড়া তো আসলে সহজ কথায় কার্ডিওলজি ডিপার্টমেন্ট বা সিসি অচল। হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, সবগুলি ওষুধই দাম। লোক বলো দরকার ইসিজি মেশিন ইসিজি করার জন্য, যেন 24 ঘন্টায় আমাদের এখানে একটা ইসিজি করার ব্যবস্থা থাকে। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়ার আশ্বাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের।
চাঁদপুরের যে সমস্যাগুলো আছে ওটা জেনে জনবল যতটুকু এখানে দেওয়া সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করবো। আর যন্ত্রপাতি যেগুলো খুবই প্রয়োজনীয় যন্ত্রপাতি সেই জায়গাগুলোতে আমাদের আসলে নিশ্চিত করতে হবে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমনটাই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। বন্যা কবলিত সিংড়া উপজেলার তালাশ বারুহাসের ৬ কিলোমিটার সড়কে ১০.৫ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের জন্য বরাদ্দ প্রায় ৩৭ লাখ টাকা, কিন্তু এরপরও সড়কের পাশে সরকারি খাস জমি ও স্থানীয়দের জমি থেকে মাটি কেটে চলছে প্রশস্তকরণ কাজ। রাস্তার ৪ মুড়ের যে জমি, ২ মুড়ের জমিগুলোর প্রচন্ড ক্ষতি করছে। সরকারের থেকে দেওয়ার কথা, কিন্তু সেটা তো তারা করেনি। তারা এই অবস্থায় মাটি সবার থেকে এইভাবে লিছে। শুধু সিংড়াই নয়, বাগতিপাড়ার তমালতলা আরানি সড়কেরও একই চিত্র। ১৭ কোটি ২০ লাখ টাকার মধ্যে প্রায় ৩৯ লাখ টাকা মাটির জন্য বরাদ্দ থাকলেও ঠিকাদাররা কাটছেন সড়কের পাশ থেকেই। নিম্নমানের বালু খোয়া দিলেও রোলার ছাড়াই শুধু পানি দিয়ে হচ্ছে প্রশস্তকরণ কাজ। তদারকির জন্য এলজিডির কর্মকর্তাদের খোঁজ মেলে না কোথাও। এই যে রাস্তা মনে করেন আপনারা ভেগু দিয়ে খুঁড়িলে মনে করেন বালু ফেলাচ্ছে, একটু শিকড় তুলতেছে না, আমাদের পানি বাড়াতে পারছে না, আমরা বেতন চাইবো, আমরা কৃষক মানুষ, আমাদের এইসব ক্ষতি করতেছে। কথার সাথে কাজের কোনো রকম আমরা মিল পাইনি, না টাকা পয়সা না। ঠিকাদার বলছেন, প্রকল্পের উচ্চ পদস্থদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কারণে কাজের মান ঠিক রাখা যায় না। মাটি কাটার কথা স্বীকার করলেও তারা বলছেন সেটা ডিজাইনের ত্রুটি। মাটির টাকা ধরা হচ্ছে, মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। কাজ করলে পিডি মিডি ঢাকা ইয়া অফিস, বুঝতেছেন না। বেশিরভাগ মাটি রাস্তার ২ পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে। অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করব। ডিজাইন আসলে ঠিকাদারের দায়িত্ব না, ডিজাইন করে এলজিডি। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এলজিডি কর্মকর্তারা। যদি কেটে থাকে বাম না রেখে, সেটা বামটা যাতে যেভাবে নির্ধারণ হয় সেভাবে তারা মাটি ভরে দিয়ে তারপর কাজগুলো করবে। এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না, আমি জানি না সত্য না। এবছর নাটোরে ৮টি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। কয়েক যুগ ধরেই ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার ৫ ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা রাঙামাটিয়া খালের বাঁশের সাঁকো। এলাকাবাসীর দাবির মুখে ২০২১ সালে ৪.৫ কোটি টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ১ বছরের মধ্যেই। ফলে যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখেন এলাকাবাসী, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি ৪ বছরেও। ২০২২ সালে সেতুর ৬০ ভাগ কাজ করে উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে রড, চুরি হয়ে যাচ্ছে জিনিসপত্র। ৪ বছর যাবত এই ব্রিজটা ফালাই রাখছে, কন্ডাক্টর তো আসেই নাই, ম্যানেজারের মাধ্যমে কাজ করেছে, এখন ম্যানেজারও এখন আসে না। জংকারে দৈরে আলছে এগুলার টেম্পারও যাইতেছে গা, এবং অনেকেই এত করে একটা দুইটা টু হাউল হয়ে যাইতেছে গা। এই রাস্তা ব্যবহার করেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। আমরা অনেক ভোগান্তির মাঝখানে আছি, বর্ষাকাল আসলে এদিকে কোনো ব্রিজ নাই, এদিকে মোটামুটি জায়গা যাতায়াত বদ্ধ হয়ে যায়। এদিকে চলাচল করতে মালটা ভরে লেগে গেলে ৪-৫ মাইল হাবাতে চলে গাঙ্গুর ঘুরে ফুলবেরিয়া। এই ফুলটা যত তাড়াতাড়ি হয় এই আহ্বান জানাই। উপজেলা প্রকৌশলী বলছেন, বারবার চিঠি দেওয়ার পরও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই নতুন করে দরপত্র দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। কাজটা তো ঠিকাদার বন্ধ রাখছে, তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে রেসপন্স পজিটিভলি করে কিন্তু আসে না। কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করেছি, কর্তৃপক্ষ এটা চুক্তি বাতিল করবে এরকম সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতু ও রাস্তার নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার পাম অঞ্চলের আকাশে রংবেরঙের হট এয়ার বেলুনের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। শনিবার সেখানে শুরু হয় হট এয়ার বেলুন উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা উপভোগ করে এই মনোমুগ্ধকর আয়োজন। উৎসবটির মূল আকর্ষণ রাতের আকাশে রঙিন বেলুন ওড়ার দৃশ্য। এ সময় আতশবাজি ও গানে চারপাশে হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার শুরু হয়। এই আয়োজনের সৌন্দর্য অল্প সময়ে ব্যাখ্যা করা কঠিন। এই উৎসব আমাকে মুগ্ধ করেছে।
আমি এই প্রথম এত কাছ থেকে হট এয়ার বেলুন দেখলাম, এটি সত্যি অসাধারণ। হট এয়ার বেলুন উৎসব মুহূর্তে রঙিন করে আকাশ, ছিল জাঁকজমকপূর্ণ আলোর প্রদর্শনী। আয়োজকরা এই পরিবেশনার নাম দিয়েছেন হাতির নৃত্য। 5 দিনের এই উৎসবে আরও থাকছে শো, ফ্লাইট এবং এয়ার বেলুন প্রতিযোগিতা। বিভিন্ন দেশের পর্যটকের পাশাপাশি উৎসবে যোগ দেন অসংখ্য পাইলট। 2006 থেকে প্রতি বছর রঙিন এই উৎসব হয়ে আসছে রাশিয়ায়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।